21শে জুলাই শহীদ দিবস কেন, কি হয়েছিল সেদিন? 1993 সালের 21শে জুলাই বাংলায় বাম সরকারের বিরুদ্ধে আন্দোলনের ডাক দেয় কংগ্রেস। সেই ডাকে সাড়া দিয়ে হাজার হাজার মানুষ সেদিন কলকাতার রাজপথে নামে। প্রতিবাদ জানাতে জানাতে রাইটার্স বিল্ডিং এর দিকে এগোচ্ছিল একটা বিরাট মিছিল। নেতৃত্ব দিচ্ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু আচমকা গুলি। শান্তির মিছিল কয়েক মুহূর্তে বদলে যায় অশান্তির আগুনে, আর সেই আগুনে নিমেষে জ্বলে ওঠে কলকাতা। রাস্তায় লুটিয়ে পড়ে 13টা নিথর দেহ, আহত প্রায় 200। সেই দিনটার স্মরণে 21শে জুলাই বাংলায় শহীদ দিবস পালন করে তৃণমূল। কিন্তু সেদিন কারা শহীদ হয়েছিলেন ও কেন? এই শহীদরা কি আদৌ শহীদ, নাকি রাজনীতির ইমোশনাল ঢাল? ঠিক কি হয়েছিল সেদিন? আজকের এই ভিডিওতে এই শহীদ দিবস নিয়ে এমন কিছু কথা বলবো যা অনেক তৃণমূল কর্মীর সমর্থকেরাও জানেন না। সালটা 1993। তখন ভারতের প্রধানমন্ত্রী পিভি নরসিমহা রাও। পশ্চিমবঙ্গে তখন চলছে বামফ্রন্ট শাসন। 1977 সাল থেকে এক টানা 16 বছর পশ্চিমবঙ্গে ক্ষমতার গদিতে বসে বামফ্রন্ট। তৃণমূল কংগ্রেসের জন্মই হয়নি তখনো। বামেদের বিপরীতে পশ্চিমবঙ্গে তখন প্রধান বিরোধী দল কংগ্রেস। 1991 সালেও বিপুল ভোট পেয়ে মুখ্যমন্ত্রীর আসনে বসলেন জ্যোতি বসু। কিন্তু 1991 এর ভোটের ফলাফল মানতে নারাজ বিরোধীরা। তাদের দাবি ভোটে কারচুপি করেছে বামেরা। উঠল চাপা ভোট ও সায়েন্টিফিক রিগিং এর অভিযোগ। গর্জে উঠলেন মমতা ব্যানার্জি। তখন তিনি পশ্চিমবঙ্গ যুব কংগ্রেসের নেত্রী। মমতা দাবি করলেন নির্বাচনে জালিয়াতি বন্ধ করতে হবে, অবিলম্বে ফটো ভোটার কার্ড চালু করতে হবে, যাতে ছবি দেখে চেনা যায় কে আসল ভোটার আর কে নকল। কিন্তু তৎকালীন বাম সরকার বিরোধীদের এই দাবিকে পাত্তা দিল না। তাই 21শে জুলাই রাইটার্স অভিযানের ডাক দিল কংগ্রেস। আর এই রাইটার্স অভিযানের নেতৃত্বে ছিলেন যুবনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক রক্তক্ষয়ী সংঘর্ষের জন্য প্রস্তুত হচ্ছিল কলকাতা। চাপ বাড়ছিল বামেদের উপর। 21শে জুলাই যখন পথে নামল প্রতিবাদীরা, সরকার পুলিশ নিয়ে মিছিল আটকাতে চাইল। শান্তিপূর্ণ প্রতিবাদ মুহূর্তে প্রাণঘাতী সংঘর্ষে চেহারা নিল। 21শে জুলাইয়ের সেই রাইটার্স অভিযান কি শুধু রাজনৈতিক প্রতিবাদ ছিল, নাকি এর পেছনে ছিল এক গভীর ষড়যন্ত্র? কে কাকে ফাঁসাতে চেয়েছিল আর কে কাকে বাঁচাতে চেয়েছিল? ঠিক কি হয়েছিল সেদিন? 21শে জুলাই 1993। তখন সকাল 10টা। মমতার ডাকে সাড়া দিয়ে রাস্তায় নামলো হাজার হাজার ছাত্র ও যুবক। স্বচ্ছ ভোটের দাবি নিয়ে তারা এগিয়ে চলল রাইটার্স বিল্ডিং এর দিকে। মমতার সঙ্গে সেদিন রাস্তায় নামলেন সৌগত রায়, শোভনদেব চট্টোপাধ্যায়, জ্যোতিপ্রিয় মল্লিক, মদন মিত্ররা। কিন্তু মেট্রো সিনেমার কাছে থেমে গেল মিছিল, কারণ রাস্তায় ব্যারিকেড সাজিয়ে দাঁড়িয়ে রয়েছে পুলিশ। জারি করা হয়েছে 144 ধারা। তাই যে কোনো মিছিল কিংবা জনসমাবেশ নিষিদ্ধ, কিন্তু আন্দোলনকারীরা নাছোড়বান্দা। কাজেই বাড়তে থাকে উত্তেজনার আঁচ। বিক্ষোভকারীরা পুলিশের ব্যারিকেড ধাক্কা দিয়ে এগোনোর চেষ্টা করে। মেয়ো রোড আর রেড রোডের সংযোগস্থলে পরিস্থিতি ঘনক্ষেত্রের চেহারা নেয়। পুলিশের ভ্যানে আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা। পুলিশকে লক্ষ্য করে ছোড়া হয় ইট, পাথর, চড়ে বোমাবাজি। পুলিশকে মারতে ছুটে যায় যুব কংগ্রেসের কর্মী সমর্থকেরা। পরিস্থিতি সামলাতে পাল্টা লাঠিচার্জ শুরু করে পুলিশও। ছোড়া হয় টিয়ার গ্যাস। রেবন রোডে ধাক্কাধাক্কি আর কাঁদানে গ্যাসের ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন মমতা ব্যানার্জি। তবুও পিছু হটে না বিক্ষোভকারীরা। মমতা তখন একটি ট্রাফিক পোস্টে উঠে কর্মীদের শান্ত করার চেষ্টা করে। পুলিশ সেই ট্রাফিক পোস্ট ঘিরে ফেলে। যুব কংগ্রেসের কর্মীরা নেত্রীকে বাঁচাতে তাকে ঘিরে ঢালের মতন মানববন্ধন তৈরি করে। পুলিশ নির্মমভাবে লাঠি চালিয়ে সেই মানব ঢাল ভেঙে ফেলে। মমতা ব্যানার্জিকেও মারধর করা হয়। রাস্তায় লুটিয়ে পড়েন মমতা। পুলিশ মমতাকে মেরেছে। কংগ্রেস কর্মীদের মধ্যে আগুনের মতন ছড়িয়ে পড়ে এই খবর। বিক্ষোভের আঁচ কয়েক ধাপ চড়ে যায়। বিক্ষোভের চাপে পিছু হতে থাকে পুলিশ। ঘড়িতে তখন 11টা। হঠাৎ গুলির আওয়াজে খান খান হয়ে গেল চারিদিক। জনতাকে লক্ষ্য করে চলল রাউন্ডের পর রাউন্ড গুলি। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ল কংগ্রেস কর্মীরা। ঘটনাস্থলে প্রাণ হারালো 13 জন, আহত 200 জনেরও বেশি। শয়ে শয়ে মানুষ পড়ে আছে রাস্তায়। এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে আছে লাশ
প্রাণ বাঁচাতে ছুটে পালানোর চেষ্টা করছে বাকিরা, কিন্তু গুলি চালানোর নির্দেশ দিল কে, কিসের ভিত্তিতে, আর তারপর কি হলো? 13টি তরতাজা প্রাণের বিনিময়ে যে রক্তমাখা ইতিহাস লেখা হলো, তারা কি আদৌ বিচার পেল, নাকি ক্ষমতার পালা বদলে চাপা পড়ে গেল আসল সত্যিটা? গুলি চালানোর দায়ে প্রশ্নের আঙুল উঠল বাম সরকারের দিকে। বাড়তে লাগলো বিক্ষোভের ঝাঁজ, বিচার চেয়ে পথে নামল মানুষ। মুখ্যমন্ত্রী জ্যোতি বসু পুলিশের প্রশংসা করে বললেন, ওরা ভালো কাজ করেছে। তখন স্বরাষ্ট্রমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য তিনি বললেন, রাইটার্স বিল্ডিং আক্রমণ করে দখল নিতে চেয়েছিল আন্দোলনকারীরা, এটা একটা অগণতান্ত্রিক সহিংস আন্দোলন। সেই সঙ্গে তিনি জানান, বিক্ষোভকারীদের আঘাতে আহত হয়েছেন 70 থেকে 80 জন পুলিশ কর্মী। পুলিশ তাই বাধ্য হয়ে গুলি চালায়। পুলিশ কমিশনার তুষার তালুকদার গুলি চালানোর নির্দেশ দেওয়ার দায় এড়ান। উপর মহল থেকে নাকি গুলি চালানোর কোনো নির্দেশ আসেনি। তাহলে গুলি চালালো কে? বিচার বিভাগীয় তদন্ত চাইলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, কিন্তু বেঁকে বসল বামফ্রন্ট। রাজ্য নিজেই তদন্তের ভার নিল। মমতা ব্যানার্জি কথা দিলেন, ক্ষমতা এলে 21 আন্দোলনের শহীদদের খুনিরা শাস্তি পাবে। 2011 সালে মমতা ব্যানার্জির নেতৃত্বে বাংলায় সরকার গঠন করল তৃণমূল। বিচারপতি সুশান্ত চট্টোপাধ্যায়ের নেতৃত্বে তৈরি হল তদন্ত কমিশন। 2014 সালে জমা পড়ে সেই তদন্তের রিপোর্ট। তাতে লেখা ছিল, প্ররোচনা ছাড়াই সেদিন গুলি চালিয়েছিল পুলিশ। পুলিশের এই অ্যাকশন সংবিধান বিরোধী। রাজ্য স্বরাষ্ট্র দপ্তর এবং পুলিশকে এই ঘটনার জন্য দায়ী করে কমিশন। কিন্তু আশ্চর্যজনকভাবে এই রিপোর্টে কোনো অফিসারের নাম ছিল না। সেই সময় রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। তাকেও ক্লিন চিট দেয় সিবিআই। কমিশন জানায়, 21 আন্দোলনের সমস্ত সরকারি ফাইল আর রিপোর্ট নিখোঁজ। কাজেই এই ঘটনার তদন্ত আর হলো না। 21 জুলাইয়ে শহীদদের রক্তে রঞ্জিত রাজপথে তৈরি হলো এক নেত্রীর পথ। কিন্তু যাদের প্রাণের বিনিময়ে এই পথ তৈরি হলো, তারা কি ন্যায় পেল? প্রতিশ্রুতি ছিল ক্ষমতা এলে খুনিদের শাস্তি হবে। ক্ষমতা এলেন তিনি, কমিশনও বসলো, কিন্তু খুনির নাম এলো না, মামলা এগুলো না, ফাইল নিখোঁজ, শহীদদের পরিবার ন্যায় বিচার পেল না। তাহলে এই আন্দোলন কি একটা রাজনৈতিক চাল? জনতার উপর পুলিশের বন্দুক চালানো, 13 জন কংগ্রেস কর্মীর মৃত্যু এবং সরকারের নিষ্ক্রিয় ভূমিকা কেঁপিয়ে তুলল মানুষকে। মমতা বন্দ্যোপাধ্যায়কে শক্তিশালী বিরোধী নেত্রী হিসেবে দেখতে শুরু করল বাংলার মানুষ। আম জনতার সহানুভূতি আর সমর্থন বাড়তে লাগলো তার উপর। বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে জনমত গঠনে সফল হলেন তিনি। সংগ্রামী নেত্রী হিসেবে রাজনীতিতে আত্মপ্রকাশ করল মমতা ব্যানার্জি। সেই সমর্থনকে কাজে লাগিয়ে 1998 সালে মমতা ব্যানার্জি কংগ্রেস ভেঙে তৈরি করলেন তৃণমূল কংগ্রেস। এরপর বাম সরকারের বিরুদ্ধে শুরু হলো একটার পর একটা আন্দোলন। মমতা ব্যানার্জি হয়ে উঠলেন বাংলার একছত্র প্রতিবাদী মুখ। ফলস্বরূপ চালু হলো নতুন ভোটার আইডি কার্ড। এরপর 2006 সালে জমি আন্দোলন, 2007 সালে নন্দীগ্রাম আন্দোলনের মধ্য দিয়ে সমাজের তৃণমূল স্তরীয় মানুষের কাছে মমতা ব্যানার্জি হয়ে উঠলেন অগ্নিকন্যা। এরপর এলো 2011 সাল। 34 বছরের বাম শাসনের অবসান ঘটিয়ে বাংলার ক্ষমতার মসনদে বসলেন মমতা ব্যানার্জি। এখন প্রশ্ন হলো, এই অভূতপূর্ব উত্থানের পেছনে কি শুধুই আদর্শ, নাকি ছিল আরো কোনো টুইস্ট? এত সেন্টিমেন্ট, আন্দোলন, আদর্শ আর আত্মত্যাগের পেছনে কি কোথাও তলে তলে চলছিল কোনো অলিখিত সমঝোতার খেলা? এরপর গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গেছে। রাজ্য রাজনীতিতেও বহু পরিবর্তন এসেছে। ওই ঘটনার সময় যিনি রাজ্যের স্বরাষ্ট্র সচিব ছিলেন, সেই মনীষ গুপ্তা যোগ দিয়েছেন তৃণমূলে। হ্যাঁ, এই ইনি সেই ব্যক্তি যার জন্যই আজকের এই 21 জুলাই। তাই ওনাকে নায়কও বলতে পারেন, আবার খলনায়কও। কারণ খোদ মমতা ব্যানার্জি ওনাকে একসময় খলনায়ক বানিয়েছিলেন, পরবর্তীকালে বানান নায়ক। ইনি 2011 সালে যাদবপুর কেন্দ্র থেকে বাংলার তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে হারিয়েছিলেন, হয়েছিলেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী। এর আগে 1993 সালের 21 জুলাই এই মনীষ বাবুই ছিলেন জ্যোতি বসু সরকারের তৎকালীন স্বরাষ্ট্র সচিব। এই মনীষ বাবুর অর্ডারে গুলি চালায় পুলিশ। তারপর মমতা ব্যানার্জি দীর্ঘ সময় ধরে মনীষ গুপ্তর শাস্তি এবং অপসারণের দাবি তুলেছিলেন। কিন্তু দুঃখের বিষয়, সেই মনীষ গুপ্তই আজ তৃণমূল কংগ্রেসের নেতা। 21 জুলাই শহীদদের প্রতিকৃতিতে এবারও মাল্যদান করবেন তিনি। কি অদ্ভুত, তাই না? হ্যাঁ,
এটাই 21শে জুলাইয়ের শহীদদের বড় প্রাপ্তি। তাই বিরোধীরা অনেকেই এই 21শে জুলাইকে রাজনৈতিক নাটক করে। যে রক্তটা দিদি দেখাতে ভর্তি হয়েছিলেন, সেই রক্তটা দিদির ছিল। আমি এত বৃহৎ জানি বর্তমানে সরকারটা করে। জ্যোতিবাবু আর বুদ্ধদেব বাবু গুলি চালিয়েছিলেন, আর একই ঘরে বসে মনীষ গুপ্ত বড় বড় কথা বলবেন, দুটো একসঙ্গে ছিলেন। পুলিশ কনস্টেবল বলেনি, কিন্তু পুলিশ ফাইলের সময় আমি সেখানে যেতে হয়েছিল। কিন্তু গুলি চালার নির্দেশ কে দিয়েছিল আমি এখন বলতে পারি। আপনার চোখে 21শে জুলাই কি? 21শে জুলাই যারা গুলিতে মারা গেছেন তারা যদি আজ বেঁচে থাকতেন, তাহলে তারা মনীষ গুপ্তাকে তৃণমূলে দেখে কি বলতেন? আপনার মতামত কমেন্টে জানান।